নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই ইউসি রিজনিং ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আজকের ভিডিওতে রিজনিংয়ের 10টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। এই ধরনের প্রশ্ন সমস্ত কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে এসে থাকে, সুতরাং ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখবে এবং প্রশ্নগুলি নিজেরা প্রথমে করার চেষ্টা করবে এবং উত্তরটি আমার সঙ্গে মিলিয়ে নেবে। আজকের প্রথম প্রশ্ন, এখানে কি দেওয়া আছে, নিচের সংখ্যাগুলির মধ্যে কোনটি আলাদা। তাহলে নিচে এখানে 4টি সংখ্যা দিয়েছে, আমাদের বের করতে হবে এদের মধ্যে কোনটি আলাদা সম্পর্কে আছে। তাহলে এখানে 125 কীভাবে লিখতে পারি, 125কে 5-এর কিউবের আকারে লিখতে পারি। আর 343 একে কীভাবে লিখতে পারি, 343 7-এর কিউব হয়। আর 729 9-এর কিউব হয়। আর এখানে কি আছে, 516 আছে। তাহলে 343 আর 729-এর মধ্যে এই 516 আছে। তাহলে 7 আর 9-এর মাঝে কোন সংখ্যাটি আছে, 8 আছে। আর 8-এর যদি কিউব করি কত হয়, 8-এর কিউব 512 হয়। আর এখানে কত দেওয়া আছে, 516 দেওয়া আছে। তার মানে এই সংখ্যাটি কোনো সংখ্যার কিউবের আকারে আসবে না। তাহলে আমাদের সঠিক উত্তর কী হবে, অপশান সি 516। এই সংখ্যাটি বাকি তিনটি থেকে আলাদা আছে। পরের প্রশ্ন, এখানে কি বলেছে, নিচের চিত্রে ত্রিভুজের সংখ্যা নির্ণয় করো। এখানে এইভাবে একটি বর্গক্ষেত্র আছে আর ত্রিভুজগুলি এই বর্গক্ষেত্রের মধ্যে আছে। তাহলে আমাদের বের করতে হবে টোটাল কটি ত্রিভুজ আছে। তাহলে এরকম বর্গক্ষেত্রের মধ্যে ত্রিভুজ গণনার নিয়ম কি, এখানে দেখতে হবে যে বর্গক্ষেত্রের মধ্যে কটি ছোট ত্রিভুজ আছে। তাহলে এখানে কটি আছে, 1 2 3 4 5 6 7 8টি আছে। এখন বর্গক্ষেত্রের মধ্যে ত্রিভুজ গণনার নিয়ম হচ্ছে, যদি এই বর্গক্ষেত্রের মধ্যে 4 বা 4-এর বেশি ছোট ত্রিভুজ গঠন হয়, সেক্ষেত্রে নিয়ম হচ্ছে যেটি বড় সংখ্যা থাকবে সেই সংখ্যাটিকে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে বড় সংখ্যা 8 আছে এবং 8-এর সঙ্গে 2 গুণ করলে কত পাবো, 16 পাবো। তার মানে এই বর্গক্ষেত্রের মধ্যে এখানে 16টি ত্রিভুজ আছে। তাহলে আমাদের সঠিক উত্তর কী হবে, অপশান বি 16। পরের প্রশ্ন, এখানে কি বলেছে, প্রদত্ত অক্ষর সিরিজটি সম্পূর্ণ করুন। নিচে আমাদের একটি অক্ষরের সিরিজ দিয়েছে, এখানে শূন্য স্থানে কোন কোন অক্ষর হবে সেটি বের করতে হবে। তাহলে কিভাবে করব এটি, প্রথমে দেখব এখানে কটি অক্ষর আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এখানে মোট 12টি আছে। আর 12কে কীভাবে ভাঙতে পারি, 3 গুণিত 4-এর আকারে। তাহলে এখানে 3টি করে 4টি গ্রুপে অথবা 4টি করে 3টি গ্রুপে এই অক্ষরগুলিকে প্রথমে ভাগ করব। তাহলে আমরা এই সিরিজটিকে প্রথমে 3টি করে ভাগ করে দেখব। 3টি করে ভাগ করলে আমরা এখানে 4টি গ্রুপ পাচ্ছি। এখন যদি এই প্রথম গ্রুপে দেখি, এখানে কোন অক্ষরটি নেই, এখানে জেড নেই। তার মানে এখানে আমরা জেডকে বসাবো। আর পরের গ্রুপে এখানে কে নেই, এখানে ভি নেই। তার মানে এখানে ভিকে বসাবো। আর পরের গ্রুপে এখানে এ নেই, এখানে একে বসাবো। আর পরের গ্রুপে কি নেই, এখানে জেড নেই। তার মানে এখানে জেডকে বসাবো। তাহলে এখানে গ্রুপগুলির মধ্যে সম্পর্ক কি দেখতে পাচ্ছি, প্রথমে কে ছিল, এ জেড ভি ছিল। তারপরে জেড ভি এ এসেছে, তারপরে ভি এ জেড, তারপরে এ জেড ভি। মানে এখানে অক্ষরগুলি এক ঘর করে সামনের দিকে এগোচ্ছে এবং যে প্রথমে আছে সে এখানে পরের গ্রুপে শেষে যাচ্ছে। তাহলে এই সিরিজে আমরা যে শূন্যস্থানগুলি ছিল সেখানে কি কি অক্ষর পেলাম, জেড ভি এ এবং জেড। তাহলে জেড ভি এ জেড কোন অপশানে আছে, জেড ভি এ জেড অপশান ডিতে আছে। অপশান ডি আমাদের সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, এখানে কি দিয়েছে, নিচের সিরিজে প্রশ্নচিহ্নের স্থানে কি হবে। আর প্রশ্নচিহ্ন আমাদের শেষে দিয়েছে। তাহলে প্রথমে দেখব সিরিজটি কিভাবে আছে। এখানে 12 থেকে 18 কিভাবে হয়েছে, 12-র সঙ্গে যদি 6 যোগ করি 18 পাবো। 18 থেকে 27 কিভাবে পাবো, 18-র সঙ্গে 9 যোগ করলে 27 পাবো। আর 27 থেকে 40.5, এখানে যদি 27-এর সঙ্গে 13.5 যোগ করি তাহলে আমরা 40.5 পাবো। তাহলে এখন দেখব এই সংখ্যাগুলির মধ্যে সম্পর্ক কিভাবে আছে। এখানে 6 থেকে 9, এখানে যদি 3 যোগ করি 6 থেকে 9 পাবো। এখানে 9 থেকে 13.5, 9-এর সঙ্গে 4.5 যোগ করলে এখানে 13.5 পাবো। তাহলে এখানে এই দুটি যে সংখ্যা আছে তার মধ্যে কোনো লজিক দেখতে পাচ্ছি না। তার মানে এই নিয়মটি আমাদের এখানে কাজ করবে না। তাহলে এখন দেখব আর কোন উপায়ে এখানে 6 আসবে। এই যে 12 আছে, এখানে 12 সংখ্যাটিকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি কত পাবো, 2 6 দুগুণে 12, এখানে তাহলে 6 যোগ হয়েছে। আর এখানে 18 আছে, 18কে যদি 2 দিয়ে ভাগ করি কত পাবো, 18কে 2 দিয়ে ভাগ করলে 9 দুগুণে 18 হয়। তার মানে 18কে 2 দিয়ে ভাগ করার পর যেটি আসছে সেটি 18 এবং 27-এর মধ্যে ডিফারেন্স আসছে। তাহলে এখন যদি 27কে 2 দিয়ে ভাগ করি কত পাবো, 27কে 2 দিয়ে ভাগ করলে পাবো 13 দুগুণে 26.5, 13.5 আসছে। আর এখানে ডিফারেন্স কত আছে, 27 আর 40.5, ডিফারেন্স আসছে 13.5। তার মানে 40.5 এবং প্রশ্নচিহ্ন এদের মধ্যে ডিফারেন্স পাওয়ার জন্য কি করতে হবে, এই 40.5কে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 40.5কে 2 দিয়ে ভাগ করলে কত পাবো, এখানে 2 দিয়ে ভাগ করলে হবে 20 দুগুণে 40,
দশমিক 2 দুগুণে 4 এবং 5 দুগুণে 10, তার মানে এখানে কত আসছে 20.25 আসছে। তাহলে 40.5 সঙ্গে 20.25 যোগ করলে কত হবে 40.5 আর 20.25, তাহলে এদের যোগ করলে কত হবে 5 5 2 7 দশমিক এখানে 60 আসছে। তার মানে এখানে কত আসছে 60.75 আসছে। তাহলে 60.75 কোন অপশানে আছে? অপশান বিতে আছে। অপশান বি আমাদের সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন এখানে কি বলেছে, এ হলো বিয়ের স্ত্রীর স্বামীর ভাই। তাহলে বিয়ের স্ত্রীর স্বামী কে হবে? বিয়ের স্ত্রীর স্বামী বি নিজেই হবে। তাহলে এই লাইনটি থেকে আমরা কি পাচ্ছি, এ হলো বিয়ের স্ত্রীর স্বামীর ভাই, তার মানে এ হবে বিয়ের ভাই হবে। তাহলে প্রথমে আমরা বিকে লিখব, বি হচ্ছে স্বামী, তার মানে একে প্লাস চিহ্ন দিব। আর এ হচ্ছে বিয়ের ভাই, তার মানে এখানে এ লিখে একেও প্লাস চিহ্ন দিব। এরা দুজন যেহেতু একই জেনারেশনের, তাই এদের একই লাইনে লিখব। তারপরে কি বলেছে, সি এবং ডি হলো বিয়ের বোন, তার মানে এই বোন শব্দটি দ্বারা কি বোঝাচ্ছে, এরা একই জেনারেশনের আছে, তার মানে এদেরকে একই লাইনে লিখব এখানে। তাহলে সি আর ডি, আর বোন শব্দটি দ্বারা কি বোঝাচ্ছে, সি আর ডি এরা স্ত্রী, তাই এদেরকে মাইনাস চিহ্ন দিব। তাহলে আমাদের প্রশ্ন কি দিয়েছে, এ কিভাবে সি এর সাথে সম্পর্কিত, তার মানে এখানে যে এ আছে সে এই সি এর সঙ্গে কিভাবে সম্পর্কিত হবে। তাহলে বিয়ের ভাই হচ্ছে এ এবং বিয়ের বোন হচ্ছে সি, তার মানে এ সি এর কে হবে, এ হচ্ছে সি এর ভাই হবে। আমাদের এখানে কি বলেছে, এ কিভাবে সম্পর্কিত, মানে এ এর সম্পর্ক সি এর সাপেক্ষে বের করতে হবে। তাহলে আমরা এখানে কি পাচ্ছি, ভাই পাচ্ছি। অপশান এ আমাদের সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন এখানে কি দিয়েছে, নিচের চিত্রটি সম্পূর্ণ করুন। এখানে যে খালি বক্সটি আছে এখানে কোন বিকল্পটি রাখলে এই ছবিটি সম্পূর্ণ হবে। তাহলে প্রথমে দেখব এখানে বাকি বক্সগুলি কিভাবে আছে। এখানে প্রত্যেকটি ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে এই কোণ থেকে এইভাবে বেরিয়েছে। তাহলে এখানে যদি অপশান এতে দেখি, এখানে কোণ থেকে নেই এটি, তার মানে এটি বাদ যাবে। এখানেও এটি কোণ থেকে বেরোয়নি, তার মানে এটিও বাদ যাবে। পরেরটির ক্ষেত্রে এখানেও এটি কোণ থেকে নেই, তার মানে এটিও বাদ যাবে। অপশান ডিতে যদি দেখি, এটি এখানে কোণ থেকে আছে এইভাবে, তার মানে এখানে যদি এই ছবিটি এইভাবে রাখি, এখানে ছবিটি সম্পূর্ণ হবে। তাহলে আমাদের সঠিক উত্তর কি হবে, অপশান ডি হবে। পরের প্রশ্ন এখানে কি বলেছে, প্রশ্নবোধক স্থানে কি বসবে, আর প্রশ্নচিহ্ন এখানে আছে। তাহলে প্রথমে দেখব এখানে 6 থেকে 18 কীভাবে এসেছে। আমরা যদি 6-এর সঙ্গে 3 গুণ করি তাহলে 18 পাবো, আর এখানে 4-এর সঙ্গে 3 গুণ করলে কত হবে 12 হবে। আর 12 কি অপশানে আছে, 12 অপশানে নেই, তার মানে এই লজিকটি এখানে কাজ করবে না। তাহলে এটি কিভাবে করব, প্রথমে এখানে কি আছে 6 আছে, আমরা যদি 6-এর স্কোয়ার করি কত পাবো 36 পাবো। আর 36কে 2 দিয়ে ভাগ করলে কত হবে 18 দুগুণে 36, মানে এখানে 18 আসছে। তার মানে এখানে প্রথমে যে আছে তার স্কোয়ার করার পর 2 দিয়ে ভাগ করলে পরেরটি আসছে। তাহলে পরেরটির ক্ষেত্রে কি আছে, এখানে 4 আছে, 4-এর যদি স্কোয়ার করি কত পাবো, 4-এর স্কোয়ার 16 হয়। আর 16কে 2 দিয়ে ভাগ করলে কত হবে 2, 8 দুগুণে 16, তার মানে এখানে 8 আসছে। এখন 8 কি অপশানে আছে, 8 অপশান সিতে আছে, অপশান সি আমাদের সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন এখানে কি বলেছে, 50 মিনিট আগে সময় ছিল 4টা 45, তাহলে 6টা বাজতে আর কত মিনিট বাকি আছে। এখানে তাহলে কি বলেছে, 50 মিনিট আগে সময় ছিল 4টা 45, তার মানে এখনের সময় বের করার জন্য কি করতে হবে, এই 4টা 45-এর সঙ্গে 50 মিনিট যোগ করলে এখনের সময় পাবো। তাহলে 4টা 45-এর সঙ্গে 50 যোগ করলে কত পাবো, এখানে 5, এখানে 9 আর 4, তাহলে এখানে কি পাচ্ছি 4 ঘন্টা 95 মিনিট। আর আমাদের 1 ঘন্টা কত মিনিটে হয়, 60 মিনিটে হয়। তার মানে এই 95 মিনিট থেকে আমরা কত পাবো, 60 মিনিটে 1 ঘন্টা হয়, তার মানে 1 ঘন্টা 60, 70, 80, 90, 95, মানে 1 ঘন্টা 35 মিনিট পাচ্ছি। আর এখানে কত আছে 4 ঘন্টা আছে, আর এখান থেকে পাচ্ছি 1 ঘন্টা 35 মিনিট। তার মানে এখনের সময় কত, এখনের সময় হবে 5 ঘন্টা 35 মিনিট। তাহলে আমাদের প্রশ্ন কি দিয়েছে, 6টা বাজতে আর কত মিনিট বাকি আছে। তার মানে এই 6টা থেকে এখনের সময় বিয়োগ করলে আমরা আর কত মিনিট বাকি আছে সেটি বের করতে পারবো। এখন তাহলে আমরা এই 6টা থেকে 5টা 35 বিয়োগ করব। আর 6 থেকে কি 5টা 35 বিয়োগ করা যাবে, বিয়োগ করা যাবে না। তাহলে এই 6টাকে আমরা কিভাবে ভাঙতে পারি, 6কে 5 ঘন্টা 60 মিনিটের আকারে ভাঙতে পারি। 6টার মানে যা 5 ঘন্টা 60 মিনিটের মানেও তাই। তাহলে এখানে 5 ঘন্টা 60 মিনিট থেকে কত বিয়োগ করব, 5 ঘন্টা 35 মিনিট বিয়োগ করব। এখানে বিয়োগ করলে কত পাবো, এখানে 5 আর এখানে 2, তার মানে এখানে কত আসছে, এখানে আসছে
25 মিনিট আসছে, তার মানে 6টা বাজতে আর কত মিনিট বাকি? 25 মিনিট বাকি। অপশান বি আমাদের সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন এখানে কি বলেছে? অনিতা উত্তর দিকে 20 কিমি হেঁটে গেলেন। তাহলে ধরি অনিতা এখান থেকে যাত্রা শুরু করেছে, উত্তর দিকে আমাদের কোন দিকে হয়? উত্তর দিকে উপরের দিকে হয়। তাহলে উত্তর দিকে কত বলেছে? 20 কিমি হেঁটে গেলেন, এর দূরত্ব হবে 20 কিমি। তারপর কি আছে এখানে? তারপর তিনি ডান দিকে ঘুরলেন এবং 30 কিমি হাঁটলেন। তাহলে এখন যদি কারোর মুখ উত্তর দিকে হয়, তার ডান দিকে কোন দিকে হবে? ডান দিকে পূর্ব দিকে হবে। তাহলে অনিতা এখন পূর্ব দিকে 30 কিমি হেঁটে গেছেন। তাহলে এর দূরত্ব কত হবে? 30 কিমি। তারপরে কি আছে? তারপর তিনি ডান দিকে ঘুরলেন এবং 35 কিমি ভ্রমণ করলেন। এখন কারোর মুখ যদি পূর্ব দিকে হয়, তার ডান দিকে কোন দিকে হবে? ডান দিকে হবে দক্ষিণের দিকে। তাহলে অনিতা এখন দক্ষিণ দিকে 35 কিমি গেছেন। আর দক্ষিণ কোন দিকে হবে? আমাদের নিচের দিকে হবে। তাহলে এই দিকে এসেছেন 35 কিমি, এর দূরত্ব হচ্ছে 35 কিমি। তারপরে কি আছে এখানে? তারপর সে বামে সরে গেল এবং 15 কিমি হেঁটে গেলেন। এখন দক্ষিণ দিকে কারোর মুখ যদি থাকে, তার বাম দিক কোন দিকে হবে? তার বাম দিক হবে পূর্ব দিকে। তাহলে অনিতা এখন পূর্ব দিকে গেছে 15 কিমি। তাহলে এর দূরত্ব কত? এর দূরত্ব হচ্ছে 15 কিমি। তারপর কি বলেছে? অবশেষে তিনি বাম দিকে ঘুরলেন এবং 15 কিমি হেঁটে গেলেন। এখন অনিতার মুখ কোন দিকে আছে? পূর্ব দিকে আছে। আর পূর্ব দিকের বাম দিক কোন দিকে হয়? উত্তরের দিকে হয়। তাহলে উত্তর দিকে আমাদের কোন দিকে হবে? উপরের দিকে। তাহলে এখন অনিতা উত্তর দিকে 15 কিমি গেছে, তার মানে এর দূরত্ব 15 কিমি। তাহলে এখন প্রশ্ন কী দেওয়া আছে? কোন দিকে তিনি শুরুর বিন্দু থেকে আছে? এখানে আছে হবে। তাহলে অনিতা যাত্রা শুরু করেছিল কোথা থেকে? এখান থেকে। এখন যদি এই লাইনটার সমান্তরালে এখানে একটা লাইন টানি, কীভাবে পাবো? এইভাবে পাবো। আর এখান থেকে এর দূরত্ব কত ছিল? 20 কিমি ছিল, তার মানে এখান থেকে এর দূরত্ব কত হবে? 20 কিমি হবে। আর এই টোটালটার দূরত্ব কত ছিল? এখানে 35 কিমি ছিল, আর এখান থেকে এর দূরত্ব আছে 20 কিমি। তার মানে এখান থেকে এর দূরত্ব কত হবে? এখানে হবে 15 কিমি হবে, 15 কিমি। এখন তাহলে কি দেখতে পাচ্ছি? এখান থেকে এর যা দূরত্ব আছে, এখান থেকে এর দূরত্বও সমান আছে, 15 কিমি আছে। তার মানে এই লাইনটির সমান্তরালে যদি এখান থেকে লাইনটা নিই, এই বিন্দুটার কাছে পৌঁছাবো। তার মানে অনিতা যেখান থেকে যাত্রা শুরু করেছিল, ওখান থেকে যদি তার যাত্রা শেষ করা বিন্দু পর্যন্ত একটি লাইন টানি, আমরা একটি সরলরেখার মতো পাবো। তাহলে শুরুর বিন্দু থেকে অনিতা কোন দিকে আছে? আমরা যদি এখান থেকে দেখি, এখানে শুরুর বিন্দু ছিল আমাদের পূর্ব দিকে, এদিকে হয়, এদিকে হয় পশ্চিম, উপরের দিকে হয় উত্তর, নিচে হয় দক্ষিণ। তাহলে এখানে শুরুর বিন্দু থেকে অনিতার স্থান কোন দিকে আছে? এখন এদিকে আছে। তার মানে শুরুর বিন্দু থেকে অনিতা আছে এখন পূর্ব দিকে। তাহলে আমাদের সঠিক উত্তর কী হবে? অপশান সি হবে, পূর্ব দিক। পরের প্রশ্ন এখানে কী দেওয়া আছে? টাইপিস্ট অনুপাত টাইপরাইটার সমানুপাত লেখক অনুপাত প্রশ্ন চিহ্ন। তাহলে এখানে টাইপিস্ট এবং টাইপরাইটার, এদের মধ্যে সম্পর্ক কী আছে? এখানে যে টাইপিস্ট আছে, টাইপিস্ট লেখার জন্য কি ব্যবহার করে? টাইপিস্ট লেখার জন্য টাইপরাইটার ব্যবহার করে। তাহলে লেখক লেখার জন্য কি ব্যবহার করে? লেখক লেখার জন্য কলম ব্যবহার করে। তাহলে আমাদের সঠিক উত্তর কী হবে? অপশান বি হবে, কলম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।